প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো সেটি ঢাকা বোর্ডে 2025 সালে এসেছিল। তো চলুন আগে আমরা অঙ্কটি পড়ে নিই। 2024 সালের 31 ডিসেম্বর তারিখে আরএফএল কোম্পানির সম্পদ, দায় ও অন্যান্য তথ্যবলী নিম্নরূপ। এরপর থেকে নগদ তহবিল 85,000, প্রাপ্য হিসাব 1,80,000, মজুত পণ্য 45,000, প্রাপ্য নোট 35,000 আর পদে হিসাব 1,30,000। এরপর দেখেন দালান কোটা 1 লক্ষ টাকা, মূলধন 2 লক্ষ টাকা, ব্যাংক জমাতিরিক্ত 40,000, পদেই নোট 25,000 আর বিক্রয় ব্র্যাকেটে লেখা আছে 60% ধারে মোট 9 লক্ষ টাকা। এরপর দেখেন মোট মুনাফা 1,50,000 টাকা, নিট মুনাফা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 10%। এরপর দেখেন প্রথমে আমাদের কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তো কার্যকরী মূলধন বলতে বোঝায় মোট সম্পদ থেকে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে আমরা কার্যকরী মূলধন পেয়ে যাব। তাহলে আমরা এখানে প্রথমে আমাদের চলতি সম্পদ নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখে নেব যে অতএব চলতি সম্পদ। তো চলতি সম্পদ কাকে বলে? মনে রাখবেন যে সম্পদগুলো 1 বছরের মধ্যে নিঃশেষ হয়ে যাবে বা নগদে রূপান্তর হয়ে যাবে তাকেই মূলত চলতি সম্পদ বলা হয়। তো এখানে চলতি সম্পদের মধ্যে আছে প্রথমে দেখেন নগদ তহবিল, প্রাপ্য হিসাব, মজুত পণ্য আর প্রাপ্য নোট। তাহলে আমরা এখানে আগে লিখে নেব নগদ তহবিল যোগ প্রাপ্য হিসাব। এরপরে আছে আমাদের হলো মজুত পণ্য যোগ মজুত পণ্য আর যোগ এরপরে হলো আমাদের প্রাপ্য নোট। এই মূলত চলতি সম্পদ। এবার আমরা এই আইটেমগুলো বসাইয়ে দিই। প্রথমে দেখেন আমাদের নগদ আছে 85,000, এরপরে প্রাপ্য হিসাব আছে আমাদের হলো 1,80,000 আর মজুত পণ্য আছে আমাদের 45,000 আর প্রাপ্য নোট আমাদের 35,000। এই সর্বমোট আমাদের 3,45,000 টাকা। এইটাই ছিল আমাদের চলতি সম্পদ। এইবার আমাদের দ্বিতীয় কাজ হবে চলতি দায় বের করে নেব। তার মানে অতএব চলতি দায়। তো চলতি দায়ের মধ্যে আমাদের কি কি আসবে? এখানে প্রথমে আসবে পদেই হিসাব, ব্যাংক জমাতিরিক্ত আর পদেই নোট। তাহলে আমরা এখানে লিখলাম, অর্থাৎ এখানে দেখেন পদেই হিসাব প্লাস ব্যাংক জমাতিরিক্ত আর পদেই নোট যোগ প্রদেই নোট। তো এই চলতি দায় কাকে বলে? চলতি দায় হলো যে দায়গুলো খুব দ্রুত নিঃশেষ হয়ে যাবে, মানে অথবা নগদে পরিশোধিত হয়ে যাবে, মানে 1 বছরের মধ্যে, তাকেই মূলত এই চলতি দায় বলা হয়। তো এখানে দেখেন পদেই নোট আছে 1,30,000, এরপরে ব্যাংক জমাতিরিক্ত আছে হলো 40,000 আর পদেই নোট আছে আমাদের হলো 25,000। এই সর্বমোট যোগ করে আমরা পাচ্ছি হলো 1,95,000 টাকা। এবার আমাদের বের করতে হবে সেটা হলো কার্যকরী মূলধন, যেটা আমাদের চেয়েছিল। তো আমরা এখানে প্রথমে আমরা এখানে ক দিয়ে বা উপরে ক দিলেও হবে। আমরা এবার লিখব কার্যকরী মূলধন বা চলতি মূলধন, যাই, যেহেতু কার্যকরী মূলধন চেয়েছে সেটাই আমরা লিখব। তবে কার্যকরী মূলধন আর চলতি মূলধন একই জিনিস। তো কার্যকরী মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তো এখানে আমাদের দেখেন চলতি সম্পদ আমরা পেয়েছি হলো 3,45,000 টাকা, তার সাথে মাইনাস 1 লক্ষ চলতি দায় যেটা 1,95,000 আর বাদ দিলে আমরা পাচ্ছি হলো এখানে আমরা এখানে পাচ্ছি 1,50,000 টাকা। এই 1,50,000 টাকা হলো আমাদের কার্যকরী মূলধন। এটাই ছিল আমাদের ক প্রশ্নের উত্তর। এবার খতে দেখেন বলা হয়েছে নিট মুনাফা অনুপাত ও প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো। তো প্রথমে নিট মুনাফা নির্ণয়ের সূত্রটা আমরা আগে জেনে নিই। নিট মুনাফার অনুপাত সমান নিট মুনাফা ভাগ নিট বিক্রয় গুণ 100। তো প্রথমে আমাদের নিট মুনাফা বের করে নিতে হবে, যেহেতু এখানে নিট মুনাফা দেওয়া নেই। তো নিট মুনাফা আবার এখানে দেখেন নির্ণয়ের সূত্র নিয়ম বলে দিয়েছে, নিট মুনাফা বিক্রিত পণ্যের ব্যয়ের 50%। তাহলে আমাদের আগে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করে নিতে হবে। তো বিক্রিত পণ্যের ব্যয় দেখেন প্রথমে আমরা এখানে খ দিয়ে নিই, এরপরে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় সমান দেখেন আমাদের মোট বিক্রয় দেওয়া আছে এখানে। তাহলে আমরা সেই বিক্রয় লিখলাম। বিক্রয় থেকে মুনাফা মানে মোট মুনাফা বাদ দিলে মোট মুনাফা
বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাই। কারণ হলো দেখেন বিক্রয়টা হলো মোট, তার মানে মুনাফা আর বিক্রিত পণ্যের ব্যয় মিলে হয় বিক্রয়। তাহলে বিক্রয় থেকে যদি আমরা মুনাফা বাদ দিই বিক্রিত পণ্যের ব্যয় পাবো, আবার বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা পাবো। তাহলে এখানে আমাদের দেখেন বিক্রয় মোট কত, 9 লক্ষ টাকা আমরা লিখে নিলাম 9 লক্ষ। আর সাথে দেখেন মোট মুনাফা আমাদের দেওয়া আছে 1,75,000 নিচেই। তো 1,50,000 1,50,000 আমাদের মোট মুনাফা। তো এখানে এই 9 লক্ষ থেকে 1,50,000 বাদ দিলে আমাদের থাকে 7,50,000, যেটা হলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। এইবার আমাদের নির্ণয় করতে হবে কি এখানে নিট মুনাফা। তাহলে অতএব নিট মুনাফা সমান, নিট মুনাফাটা আবার বিক্রিত পণ্যের 10%। তাহলে আমরা এখানে লিখি বিক্রিত পণ্যের ব্যয় গুণ 10%। তো বিক্রিত পণ্যের ব্যয় কত এখানে 7,50,000, তার 10% করলে আমরা পাবো যেটা, সেটা হলো 75,000 টাকা। এইটাই ছিল আমাদের মূলত নিট মুনাফা। এবার দেখেন আমাদের নিট মুনাফার যে সূত্র সেটা বসাবো। তার মানে আমাদের যেটা চেয়েছে, তার মানে নিট মুনাফার অনুপাত, আমরা এখানে লিখব নিট মুনাফার অনুপাত সমান, উপরে দেখেন নিট মুনাফা ভাগ নিট বিক্রয় গুণ 100। তো এখানে দেখেন আমরা নিট মুনাফা অলরেডি পেয়েছি 75,000, আমরা সে টাকা লিখলাম 75,000 ভাগ 9 লাখ, যেহেতু নিট বিক্রয় আমাদের এখানে 9 লাখ গুণ 100। তো এটা ক্যালকুলেশন করলে আমরা মানে 75,000কে 9 লাখ দিয়ে ভাগ করব আর 100 দিয়ে গুণ করলে পাবো আমরা এখানে 8.33%। 8.33%, এটাই হলো আমাদের নিট মুনাফার অনুপাত। খর আর একটা আইটেম যেটা চেয়েছে সেটা হলো প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। তাহলে এইটা ছিল 1 নাম্বার খর, আর এইটা আমরা এখন 2 নাম্বার করব, সেটা হলো প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। আমরা এখানে লিখলাম প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। এই প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের সূত্র হলো, মনে রাখবেন প্রাপ্য হিসাব কার সাথে সম্পর্ক, বিক্রয়। তাহলে আমরা এখানে লিখব প্রথমে ধারে বিক্রয়। এই ধারে বিক্রয়ের সাথে আমাদের গড় প্রাপ্য হিসাবের সাথে আমাদের প্রাপ্য নোট যোগ হবে, তার মানে গড় প্রাপ্য হিসাব। তার মানে এখানে গড় লিখে প্রাপ্য হিসাবের সাথে প্রাপ্য নোট আমাদের যোগ করলে যেটা হবে সেটাই মূলত আমাদের প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। তো এখানে আমাদের ধারে বিক্রয় দেখেন আগে বের করে নিতে হবে। তো আমাদের মোট বিক্রয় কিন্তু 9 লক্ষ, আমরা সেটা আগে লিখলাম। তার হলো 60% হলো আমাদের ধারে, পাশেই ব্র্যাকেটে দেওয়া আছে। তাহলে আমরা গুণ 60%, আমরা এখানেই এটা লিখলাম। আমরা আলাদাভাবে এটা বের করে নিয়ে আসি, এখানে লিখলেও হবে। এরপর দেখেন প্রাপ্য হিসাব আমাদের ছিল 1,80,000 আর প্রাপ্য নোট ছিল 35,000। তার মানে 1,80,000 যোগ 35। এবার দেখেন আমাদের উপরে 9 লক্ষকে যদি আমরা 60% করি তাহলে আমাদের ধারে বিক্রয় হবে 5,40,000। আর নিচেই দেখেন 1,80,000-এর সাথে 35,000 যোগ করলে হবে 2,15,000। আর এইটাকে আমরা যদি ভাগ করি, তার মানে 5,40,000-কে যদি 2,15,000 দিয়ে ভাগ করি তাহলে 2.51, আর এখানে বার লিখতে হবে। এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। এবার গতে দেখেন বলা হয়েছে তারল্য অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। তো প্রথমে আমরা তারল্য অনুপাত নির্ণয় করব। তো আমাদের এখানে গ 1 তারল্য অনুপাত। তো এই তারল্য অনুপাতের সূত্র কি? তারল্য অনুপাতের সূত্র হলো তড়িৎ সম্পদ ভাগ চলতি দায় বা তড়িৎ দায়, যাই লেখেন। তো এখন দেখেন তড়িৎ সম্পদটা কি? তড়িৎ সম্পদটা হলো যে আমরা আগে দেখেন চলতি সম্পদ নির্ণয় করেছিলাম, ওই চলতি সম্পদ থেকে আমরা কোনো অগ্রিম খরচ থাকলে এবং সমাপনী মজুত পণ্য থাকলে বাদ দেবো। তো এখানে অগ্রিম কোনো খরচ নেই, শুধু মজুত পণ্য আছে, তার মানে সমাপনী মজুত।
আমরা সেই মজুদ পণ্যটা বাদ দিলে আমরা তড়িৎ সম্পদ পাবো। আর নিচেই দেখেন চলতি দায়। তবে এখানে একটা কথা আছে, অনেক জায়গায় দেখেন চলতি দায় না দিয়ে তড়িৎ দায় দেয়। তড়িৎ দায় বের করার নিয়ম হলো চলতি দায় মাইনাস ব্যাংক জমাতিরিক্ত। তো এখানে দেখেন ব্যাংক জমাতিরিক্ত কিন্তু আছে, তো সেটা বাদ দিলেও হয় না দিলেও হয়। তো এখানে আমরা বাদ না দিয়ে করব, দুইটাই করা যায়, চলতি দায় অথবা তড়িৎ দায়। তড়িৎ দায় বলতে চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত বাদ দিয়ে করা। তো আমরা সেটা না করে শুধু চলতি দায়টা এখানে দেব। তো এখানে আমাদের চলতি দায়। এবার দেখেন চলতি সম্পদ আমরা পেয়েছিলাম কত টাকা? চলতি সম্পদ পেয়েছিলাম আমরা আগের অঙ্কে 3,45,000 টাকা। আমরা সেই 3,45,000 টাকা আগে লিখলাম। তার সাথে আমাদের মজুদ পণ্য যেটা সেটা বাদ দেবো 45,000। আর নিচেই আমাদের চলতি দায় যেটা আমরা পেয়েছিলাম কত? চলতি দায় পেয়েছিলাম আমরা 1,95,000। তো এবার দেখেন 3,45,000 থেকে 45,000 বিয়োগ করলে আমাদের আসে হলো 3 লক্ষ, আর নিচেই 1,95,000। আর 3 লক্ষকে 1,95,000 দিয়ে ভাগ করলে আমাদের আসবে হলো 1.54, আর পরেরটা 1 অংশ। তার মানে খেয়াল করেন এখানে একটু বোঝার আছে, প্রথমে আমরা ভাগ করব, ভাগ করে যেটা পাবো সেটা প্রথম অংশ, আর পরের অংশ বোঝানোর জন্য আমরা 1:1 দেবো। এইটাই ছিল আমাদের মূলত তারল্য অনুপাত। এবার দেখেন দ্বিতীয় প্রশ্নটি হলো কার্যকরী মূলধন অনুপাত। তাহলে আমরা এখানে প্রথমে সূত্রটি লিখব, কার্যকরী মূলধন অনুপাত। মনে রাখবেন কার্যকরী মূলধন আর চলতি মূলধন এক জিনিস। অনুপাত সমান সমান প্রথমে কার্যকরী মূলধন ভাগ চলতি দায়। তাহলে কার্যকরী মূলধন অনুপাতের সূত্র কি? কার্যকরী মূলধন ভাগ চলতি দায়। তো এখানে দেখেন কার্যকরী মূলধন আমরা কতে পেয়েছিলাম 1,50,000, সেই 1,50,000 আগে লিখব। আর চলতি দায় আমরা পেয়েছিলাম 1,95,000। এবার এই 1,50,000কে 1,95,000 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 0.77, আর পরের অংশ লেখার জন্য আমাদের 1:1। তার মানে উপরের অংশ হলো 0.77 আর পরের অংশ মানে নিচের অংশ হলো 1, সেই জন্য মানে 0.77:1 এটাই ছিল আমাদের কার্যকরী মূলধনের অনুপাতের ফলাফল। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।